আবারও বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন প্রধানমন্ত্রী? মমতা শুভেন্দু হাড্ডাহাড্ডির লড়াই। ইরান যুদ্ধ থেকে ফিরে আসার পরিকল্পনা করছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, হেভিওয়েট প্রার্থীদের রাজনৈতিক লড়াই ও ভাগ্য নির্ধারণ। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণক্ষেত্র এখন পুরোপুরি প্রস্তুত। এই লড়াইয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে যেমন হাড্ডাহাড্ডি টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীরাও ময়দানে নেমে শক্তিশালী চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। ফলে এবারে নির্বাচনে বেশ কিছু প্রভাবশালী ও হেভিওয়েট প্রার্থীর জয় পরাজয় রাজ্যের রাজনৈতিক সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 294টি আসনের অধিকাংশ জায়গাতেই লড়াইটা মূলত দ্বিমুখী হওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও তৃতীয় শক্তির অস্তিত্বকে কোনোভাবেই অস্বীকার করা যাচ্ছে না। বাংলার রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 2011 সালে দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনের পতন ঘটিয়ে প্রথমবারের মতো মসনদে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এরপর 2016 এবং 2021 সালের নির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রেখে তারা ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়। এবার চতুর্থবারের মতো সরকার গঠনের লক্ষ্য নিয়ে তৃণমূল ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তবে ক্ষমতার এই লড়াইয়ে বিজেপিও কোনো অংশেই কম নয়। গত 2021 সালের নির্বাচনে 77টি আসনে জয় পেয়ে তারা এবার সরকার গড়ার জোরালো দাবি জানাচ্ছে। বিভিন্ন জনমত সমীক্ষাতেও বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত মেলায় দলটির প্রার্থী তালিকায় বর্তমান বিধায়ক এবং সুপরিচিত মুখদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহা লড়াইয়ের এই আবহে হেভিওয়েট প্রার্থীদের তালিকার শীর্ষে স্বাভাবিকভাবেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবারও তৃণমূলের টিকেটে নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই হাই প্রোফাইল আসনে তার বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে নজর কেড়েছে 29 এপ্রিলের এই ভোট গ্রহণ পর্ব। শুধু ভবানীপুরেই নয়, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও প্রার্থী হয়েছেন, যেখানে ভোট গ্রহণ হবে 23 এপ্রিল। তৃণমূলের আরেক অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ফিরহাদ হাকিম লড়ছেন কলকাতা বন্দর এলাকা থেকে। এর পাশাপাশি হাবড়া আসনে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রার্থিতা নিয়েও সাধারণ মানুষের মধ্যে বিশেষ কৌতূহল ও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে হেভিওয়েটের এই লড়াই পশ্চিমবঙ্গের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে নিয়ে যায় তা দেখার অপেক্ষায় পুরো রাজ্যবাসী। এদিকে ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব ও মধ্যপ্রাচ্যের পুনর্গঠন সংকট, যে কোনো যুদ্ধের ভয়াবহতা কেবল প্রাণহানি বা ধ্বংসলীলায় সীমাবদ্ধ থাকে না। এর আর্থিক ব্যয়ের ভার বহন করা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে দাঁড়ায়, যার মধ্যে যুদ্ধের ময়দানের খরচের চেয়েও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন বা পরিকাঠামো পুনর্নির্মাণ প্রক্রিয়া বেশি ব্যয় সাপেক্ষ ও জটিল হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকার প্রতিদিন প্রায় 89 কোটি থেকে 100 কোটি ডলার ব্যয় হয়েছে, যা আকাশ ছোঁয়া। অন্যদিকে ইসরায়েলও এই যুদ্ধের পেছনে মোট 1120 কোটি ডলার ব্যয় করেছে, যার মধ্যে 620 কোটি ডলার তারা খরচ করেছে যুদ্ধের মাত্র প্রথম 20 দিনেই। সংঘাতের তীব্রতার কারণে যুদ্ধ থেমে গেলেও সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর বেসামরিক অবকাঠামো এবং জ্বালানি স্থাপনাগুলো মেরামত করতে পাহাড় সম অর্থের প্রয়োজন হবে, যেখানে বিশেষজ্ঞদের মতে কেবল সৌদি আরবের ক্ষতিগ্রস্ত তেল ও গ্যাস স্থাপনাগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিতে 5000 কোটি ডলার সহ মোট 6000 কোটি ডলারের বেশি অর্থের প্রয়োজন হবে, যা জ্বালানি বিষয়ক গবেষণা সংস্থা রয়স্টার এর প্রতিবেদনে উঠে এসেছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায় পড়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে সাধারণ ভবন ও গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এই চরম সংকটে পড়ে আমিরাত এখন আমেরিকার কাছে অর্থনৈতিক সহায়তার জন্য তদবির শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আমেরিকার জনপ্রিয় সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান খালেদ মোহাম্মদ বালামা আমেরিকার ফেডারেল রিজার্ভের সঙ্গে মুদ্রা বিনিময়ের মাধ্যমে আর্থিক তারল্য বজায় রাখার চেষ্টা করছেন, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতের জ্বালানি খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় দেশটি নিয়মিত ডলারের রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। যদিও এই সহায়তা নিয়ে এখনো কোনো প্রাতিষ্ঠানিক চুক্তি হয়নি, তবুও পর্দার আড়ালে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে আমিরাত প্রশাসন। যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার রসদ ও অর্থ সরবরাহের বিষয়ে হোয়াইট হাউসের গত 30 মার্চের ঘোষণার পর থেকে এই আর্থিক সহায়তার আলাপটি সামনে এসেছে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের দাবি, যেখানে তেহরান সরাসরি অভিযোগ করেছে যে এই যুদ্ধে আরও দেশগুলো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। এই কারণ দেখিয়ে ইরান গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার ও জর্ডানের কাছে 27,000 কোটি ডলারের বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে ইরানে আগ্রাসন চালিয়ে লাভের চেয়ে লোকসানের পাল্লায় বেশি ভারী হয়েছে ট্রাম্প প্রশাসনের। এবং বর্তমান পরিস্থিতিতে এই বিশাল আর্থিক লোকসান ও রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছেন তিনি। হরমুজ প্রণালীতে অস্থিরতা, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে অন্তত 3টি পণ্যবাহী কন্টেইনার জাহাজে
গুলি বর্ষণের ঘটনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার 22 এপ্রিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি $100 সীমা অতিক্রম করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। বাজার পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যের এই স্পর্শকাতর জলপথে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম ইউকেএমটিও এবং বিভিন্ন সামুদ্রিক নিরাপত্তা সংস্থার সূত্র নিশ্চিত করেছে যে বুধবার ভোরের দিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীতে 3টি কন্টেইনারবাহী জাহাজের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে কেবল ব্রেন্ট ক্রুড নয়, বরং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দামও $1.51 বেড়ে বর্তমানে $91.18 অবস্থান করছে। উল্লেখ্য, গত মঙ্গলবারও বিশ্ববাজারে তেলের দাম প্রায় 3% বৃদ্ধি পেয়েছিল, যা আজ আরও উচ্চ মূল্য গিয়ে ঠেকেছে। দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর ইরান কঠোর নজরদারি ও কড়াকড়ি আরোপ করে রেখেছে। মূলত ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের প্রতিবাদে এবং তেহরানের বিভিন্ন বন্দরে আমেরিকার আরোপিত অবরোধের পাল্টা জবাব হিসেবেই এই পদক্ষেপ নিয়েছিল ইরান কর্তৃপক্ষ। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে জাহাজে হামলার খবরটি সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। হাজার হাজার মানুষের প্রাণহানি এবং অবকাঠামোগত ধ্বংসলীলার পর যখন শান্তি ফেরার সামান্য ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তখন এই নতুন হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বিশ্ব অর্থনীতিকে পুনরায় অস্থির করে তুলেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কানিজ ফাতেমা সোমা, ইন্টারন্যাশনাল ডেস্ক, 0 টিভি।